প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। বর্তমান বাংলাদেশ একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তবে পড়াশোনাটা বন্ধ রাখলেও হবে না। এর পরিপ্রেক্ষিতে আমাদের সেন্ট পিটার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয় ব্রাদার কাজল ইউনুস কস্টা তোমাদের জন্য বাসা থেকেই পড়াশোনা চালিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে, অনলাইন ক্লাস। এরই ধারাবাহিকতায় আমরা সকল শিক্ষক আমাদের সাবজেক্ট ওয়াইজ আমরা আসি ক্লাস রেকর্ড করছি এবং এগুলো আপলোড হবে আমাদের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে। তোমরা অবশ্যই সেই ওয়েবসাইটে যাবে, ইউটিউবে যাবে এবং সেগুলো ডাউনলোড করে নিয়ে বা সেখানে অবস্থান করে তোমরা সেটা অধ্যয়ন করবে। এবং আমাদের পরীক্ষাগুলো বিশেষ করে আমাদের যারা ফার্স্ট স্টুডেন্ট রয়েছে তোমরা তো পরীক্ষা দিতে পারো নাই, তোমাদের জন্যই বিশেষ করে এটা। তোমরা এই তোমাদের যে সামনে পরীক্ষা হবে সেটা আমাদের এই ক্লাসগুলোর উপর ভিত্তি করেই হবে। ওকে, আজকে আমরা ক্লাস করব। Okay. Good morning, students. Warm welcome to my class. Okay, introduction. You all know me very well. Okay. Before going through the teaching learning activities, let us hear a song. It will help you to guess what we are going to learn today. We should hear the song carefully because a question you will have to answer a question after hearing this. Okay, what did the singer do? Guess what did the singer do? এই গানে যে সঙ্গীত শিল্পী রয়েছে সে কি করছিল? She sang a song. সে নিশ্চয়ই একটা কাজ করছিল। Okay. We see a picture in the board. We know the person very well, Mr. Bean. সে কি করছে? সেও নিশ্চয়ই কোনো একটা কাজ করছে। কি কাজ করছে? আমরা সবাই জানি Mr. Bean is doing something in the exam. He is copying. সে পরীক্ষায় কপি করছে অনেক খাতা দেখে। Okay, what is the parts of speech of the words in the circles? দুটো সেন্টেন্স রয়েছে। She sang a song. আমরা প্রথম যে গানটা শুনেছি she sang a song. দ্বিতীয় যে ছবিটা দেখেছি আমরা Mr. Bean is copying the exam. সার্কেল করা যে শব্দটা রয়েছে সেটা কোন পার্টস অফ স্পিচ সেটা তোমরা দেখি তোমাদের অনুমান অবশ্যই তোমরা একটা অনুমান করেছো। এখন দেখি তোমার অনুমানের সঙ্গে মিলে কিনা। ভেরি গুড, তোমাদের অনুমান ঠিকই ছিল। সেটা হচ্ছে এই দুইটা শব্দই হচ্ছে verb. Today our topic is right form verbs. তোমরা ইতিমধ্যে সবাই সেটা অনুমান করে ফেলেছো যে আজকে আমরা শিখব right form verbs. এই right form verbs দিয়ে বলে নেই ছেলেমেয়েরা ক্লাসে একটু আনইজি ফিল করে, তারা এটাতে খুব একটা ভালো করতে পারে না। অথচ আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, আমি তোমাদের জন্য 15টা প্রশ্ন সেট করেছি। আর 15টা প্রশ্নের মধ্য দিয়ে যদি রুলসের মধ্য দিয়ে তোমরা যদি যাও তাহলে আমি গ্যারান্টি দিব যে এর বাইরে কোনো নিয়ম থাকবে না। এবং তোমরা পরবর্তীতে আমার কাছ থেকে তোমরা আমাকে ফিডব্যাক দিয়ে জানতে পারো যে স্যার এখনো পাওয়া গেছে যে আপনার রুলসের বাইরে থাকলেও একটা এসেছে। আশা করি এটা এই ধরনের সুযোগ আসবে না। ওকে, before going to learn, first we need to know what we are going to learn today. আজকে আমরা কি কি শিখব after finishing this class. Learning outcomes. After this lesson we will be able to write the sentences using right form verbs, fill in the gaps, write the sentences using right form verbs. আমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারবো with right form of verbs. আমরা যখন বানিয়ে লিখি আমরা আমাদের খাতা দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা বানিয়ে লিখতে যায় ভার্বের জায়গায় মেইন যে ভার্বের একটা সেন্টেন্সের যেটা অর্থ ক্যারি করে সেই জায়গাটাতেই অনেক ভুল থাকে।
আর এই আফটার দিস ফিনিশ দ্য ক্লাস তোমরা এই সমস্যা থাকবে না, তোমরা যে কোনো সেন্টেন্স তোমরা লিখতে পারবে ইউজিং রাইট ফর্ম ভার্বস। দ্বিতীয়টা ফিল ইন দ্য গ্যাপস উইথ রাইট ফর্ম ভার্বস। তোমরা তোমাদের যে রাইট ফর্ম ভার্বের যে শূন্যস্থানটা রয়েছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে, সেটা তো নির্ভুল সহকারে তোমরা 10টা গ্যাপেরই উত্তর লিখতে পারবে, আমি নিশ্চয়তা দিচ্ছি। Before going to write the answer in the answer paper, first we need to go through the passage 2 to 3 times. আমি এটা প্রায় ক্লাসে বলি, যেটা তোমরা যখনই রাইট ফর্ম ভার্বের প্যাসেজটা ফিল আপ করতে যাবে, প্রথম দায়িত্বই হচ্ছে তোমাদের প্যাসেজটা 2 থেকে 3 বার ভালোভাবে রিডিং পড়া, টু আইডেন্টিফাই দ্য টেন্স এন্ড থিম অফ দ্য প্যাসেজ। প্যাসেজের টেন্সটা আইডেন্টিফাই করা এবং থিমটা বোঝা। তুমি যদি প্যাসেজ টেন্স আইডেন্টিফাই না করো, তাহলে প্যাসেজ ভার্বগুলো যদি ভুল হয় সবগুলোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আবার প্যাসেজের যে থিমটা বুঝতে না পারো, তাহলে তোমাদের এই প্যাসেজের ওই রাইট ফর্ম ভার্বটাও তোমাদের ফিল আপ করতে অসুবিধা হবে। কাজে তাহলে আমাদের অবশ্যই কি করবো, আমরা যখনই রাইট ফর্ম ভার্বের অ্যান্সার লিখতে যাব, আমরা প্যাসেজটা 2 থেকে 3 বার পড়বো। And the most interesting thing is that it is very much easier than anything else. ওই টেন্স আইডেন্টিফাই করা এবং এই থিম আইডেন্টিফাই করা খুবই ইজি একটা বিষয়। 2-1টা রুলস যদি মনে থাকে তোমাদের, তোমরা অবশ্যই যে কোনো প্যাসেজের টেন্স এবং থিম দুটাকেই তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবে। আর টেন্স এবং থিম যদি ভালোভাবে বুঝতে পারো, অবশ্যই তোমাদের ভুলের মাত্রাটা একেবারেই কম হবে। Let's move ahead. Okay, we see a picture of the board. আমরা একটা ছবি দেখছি। সম্রাট আকবর। Okay, once there lived an emperor named Akbar the Great in Delhi. তাহলে কি once there lived একদা বাস করত an emperor এবং সম্রাট named Akbar the Great in Delhi. তাহলে আকবর the Great নামে এক সম্রাট দিল্লিতে বসবাস করত। Long ago, a servant of a cruel man flee from his master's house and take shelter in a cave. তাহলে long ago, অনেক দিন আগে, a servant of a cruel man, এক রাগী ব্যক্তির একটা দাস ছিল। সে ছিল কি, দাসের প্রতি সে খুবই ক্রুয়েল ছিল। তার জন্য সে কি করছে, ফ্লি করছে from his master's house, মনিবের বাড়ি থেকে সে পালিয়ে গিয়েছে। and take shelter in a cave, এবং সে পালিয়ে গিয়ে কি করেছিল, সে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। ওকে, আমরা এখন দেখব যে এই যে এটা কোন টেন্সে বসবে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোন টেন্স হবে সেটা আমাদের যদি নিয়ম জানা থাকতো যে আমরা টেন্সটা আইডেন্টিফাই করা, তাহলে আমরা ইজিলি বুঝতে পারতাম। তাহলে দেখো, ওকে, MIR1, most important rules 1, এটা অন্যতম ভাইটাল একটা রুলস। রাইট ফর্ম ভার্ব যদি তোমরা শিখতে চাও, তোমাকে অবশ্যই এই নিয়মটার মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে। এই নিয়মটা না শিখে তোমরা রাইট ফর্ম ভার্ব ভালোভাবে করতে পারবে না এবং তোমাদের ভুলের সম্ভাবনা বেশি হয়ে যাবে। রুলসটা কি, if a sentence carry one of the past indicator like yesterday, ago, once, last, that day, day before yesterday, last week, 1971, etc., then the verb of that sentence will be past indefinite. তাহলে যদি কোনো সেন্টেন্স, কোনো প্যাসেজের কোনো সেন্টেন্স যে উল্লেখিত যে পাস্ট ইন্ডিকেটরগুলো রয়েছে, এগুলো যদি এরি করে, তবে অবশ্যই সেই সেন্টেন্সের ভাবটি পাস্ট টেন্স হতে বাধ্য। আমরা জানি পাস্ট ইন্ডিকেটর, আর মজার বিষয় হচ্ছে একটা, কোনো প্যাসেজের প্রথম সেন্টেন্স যদি পাস্ট ইন্ডিকেটর ক্যারি করে, তাহলে ওই প্যাসেজের 1 থেকে 10-এর মধ্যে 7 থেকে 8টা ভার্বই হবে পাস্ট টেন্স। এটা আমাদের মনে রাখলেই অনেকটা হেল্প হয়ে যায়। ওকে, তাহলে দেখি আমরা, তাহলে আমাদের শব্দগুলো কি, পাস্ট ইন্ডিকেটর কি, যে yesterday, ago, once, last, that day, day before yesterday, last week, 1971, তাহলে এই শব্দগুলো হচ্ছে পাস্ট ইন্ডিকেটর। ওকে, দেখি once এখানে একটা পাস্ট ইন্ডিকেটর রয়েছে, তার মানে কি এই বাক্যের ভাবটা হবে পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স ম্যাক্সিমাম টাইম পাস্ট টেন্স বলি, সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাই এখানে অ্যানসার হবে once there
তোমাদের অনুমানটা ঠিক। লিভ অ্যান এম্পায়ার নেমড আকবর দ্য গ্রেট ইন দিল্লি, তাহলে একদা দিল্লিতে আকবর দ্য গ্রেট নামে একজন সম্রাট বাস করত। লং লং একবার এখানে দেখো একটা পাস্ট ইন্ডিকেটর রয়েছে, তার মানে কি এই বাক্যের ভাবটাও হবে পাস্ট টেন্স। তাহলে ইন্ডিকেটর দেখি পাস্ট টেন্স প্যাসেজটা কোন টেন্স সেটা ইন্ডিকেটর দেখি আমরা বুঝতে পারবো। আর প্যাসেজের মধ্যে যদি কোনো ইন্ডিকেটর না থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সব ভার্বগুলো নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, তাহলে এটা কি হবে? লং লং অ্যাগো এ সার্ভেন্ট অফ এ ক্রুয়েল ম্যান fled from his master's house, এটা হচ্ছে past tense হয়ে যাবে। flee এর past tense হচ্ছে fled, fled, house and took shelter in a cave, এবং সে গৃহে আশ্রয় নিয়েছিল। তাহলে এর নিয়মটা অবশ্যই তোমাদের ভালোভাবে আয়ত্ত করবে। খুবই সিম্পল, ইন্ডিকেটর মনে থাকলেই তোমরা এটা টেন্স আইডেন্টিফাই করতে পারবে। তাহলে পাস্ট ইন্ডিকেটর থাকলেই ভার্বটা হবে পাস্ট টেন্স। ওকে, একটা নোট রয়েছে। We should remember one more thing, that আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। কি জিনিসটা? If the first sentence of the passage possesses one of these past indicators, then most of the verbs of the passage will be in past tense. তাহলে আমি যেটা বলেছিলাম যে যদি প্যাসেজের প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট ইন্ডিকেটর ক্যারি করে তাহলে ওই প্যাসেজে অধিকাংশ ভার্বই হবে পাস্ট টেন্স। ছবিগুলো দেখি আমরা। প্রথম ছবিতে এক ছেলে মেয়ে তারা খেলছে মাঠে। দ্বিতীয় ছবিতে এক মেয়ে কিছু তৈরি করছে, এবং 3 নম্বর ছবিতে এক মেয়ে বড় কাউকে সাহায্য করছে। ওকে, উদাহরণ দেখি আমরা। ওকে, মাইরা এন্ড জন লাইক টু প্লে ক্রিকেট উইথ হার কাজিন ইন দ্য আফটারনুন। উপরের বাক্যের ভাবটা কিভাবে আমরা উপরের বাক্যের ভাবটা কি হবে সেটা কেমন করে বুঝবো, এটাই আমরা এখন শিখবো। উপরের বাক্যে কোনো পাস্ট ইন্ডিকেটর নাই। সেকেন্ড সেন্টেন্স, সামাইরা built her doll house every day. Myra always helped her grandmother. তোমরা একটু দেখতে পাচ্ছ এটা সব স্মল লেটার হবে এটা। হ্যাঁ, তাহলে দেখো সেন্টেন্সগুলো ভাবটা কি হবে। তাহলে আমরা কেমন করে বুঝবো এখানে প্রেজেন্ট টেন্স হবে না পাস্ট টেন্স হবে ফিউচার টেন্স হবে। আমরা দেখি নিই। am I at 2, এটা রুল নাম্বার 2। রুলটা বলা হয়েছে when there is no tense indicator in the sentence, when there is no tense indicator in the sentence, then the verb of the sentence will be present indefinite tense. এটা চমৎকার একটা বিষয়, খুব ইজি টু রিমেম্বার। তাহলে যদি সেন্টেন্সের মধ্যে ওই প্যাসেজের ওই প্রথম সেন্টেন্সে পাস্ট ইন্ডিকেটর নাই তাহলে ওটা প্রেজেন্ট টেন্স। তাহলে ওই সেন্টেন্সের ভাবটা হবে প্রেজেন্ট টেন্স এবং পরবর্তী ভাবগুলো হবে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের কোনো প্যাসেজে যদি পাস্ট টেন্স থাকে, তবে যদি দেখা যাচ্ছে মাঝে একটা সেন্টেন্স পাস্ট টেন্স হবে, অবশ্যই সেটাকে পাস্ট ইন্ডিকেটর দিয়ে সেন্টেন্সটাকে লিখতে হবে, এটা সুবিধা। তাহলে আবার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের একটা প্যাসেজ দেওয়া রয়েছে, মনে করো ওই পাস্ট টেন্সের প্যাসেজে মাঝখানে একটা সেন্টেন্স প্রেজেন্ট টেন্স করা হবে, প্রেজেন্ট টেন্স প্রয়োজনে প্রেজেন্ট টেন্স করতে হবে, তো অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্সের ইন্ডিকেটর ব্যবহার করেই সেই লাইনটা লেখা থাকবে। অর্থাৎ ইন্ডিকেটর ছাড়া প্রথম সেন্টেন্সটা পাস্ট টেন্স যদি হয় তবে সব সেন্টেন্সগুলো পাস্ট টেন্স হবে। তাহলে সপ্তম সেন্টেন্সে ওটা প্রেজেন্ট টেন্স হবে। কেমন করে বুঝবো প্রেজেন্ট টেন্স? তাহলে তোমাদেরকে বুঝতে হবে ওখানে ওই সেন্টেন্সটার সামনে পিছনে মাঝখানে একটা প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটর দেওয়া থাকবে, অর্থাৎ সব টেন্সেই ইন্ডিকেটর দেওয়া থাকে। নরমালি সাধারণ কোনো বিষয় যেটা আগে ঘটেছিল, এখনো ঘটছে, ভবিষ্যতে ঘটবে এমন বিষয় প্রেজেন্ট টেন্সে লেখা হয়। আর নরমালি ঘটে যাওয়া ঘটনা যে পাস্ট ইন্ডিকেটরগুলো শিখেছো তোমরা MIR 1 এ মোস্ট ইম্পর্টেন্ট রুলস 1 এ সেগুলো ক্যারি করে। ওকে, নোট 1 এই MIR 2 এই রুলসটা বুঝতে হলে তোমাদেরকে অনেকগুলো নোট তোমাদেরকে মাথায় রাখতে হবে, অনেকগুলো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। নোট 1 এ কি বলছে দেখো, প্লুরাল সাবজেক্ট উইল টেক প্লুরাল ভার্ব এন্ড সিঙ্গুলার সাবজেক্ট উইল টেক সিঙ্গুলার ভার্ব। তার মানে কি তোমরা যখন বুঝতে পারলে যে ভার্বটা হবে প্রেজেন্ট টেন্স, ভার্বটা প্রেজেন্ট টেন্স হলেই সেটা কি করবে, প্রতিবারই বসার আগে সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্টকে সঙ্গে একটা এগ্রিমেন্ট থাকবে। এইজন্য সাবজেক্ট ফর এগ্রিমেন্ট প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হয় তখন প্রতিবারই ভার্ব তার সাবজেক্টের সঙ্গে একটা এগ্রিমেন্ট করবে। তাহলে নোট 1 এ বলা হয়েছে যদি তোমরা বুঝতে পেরেছো যে ভার্বটা হবে প্রেজেন্ট টেন্স,
তাহলে কি করবে, তাহলে ভার্বটা কি হবে তা ঠিক করবে যে ওই সাবজেক্টটা কি, সেন্টেন্সের সাবজেক্টটা কি, সাবজেক্টটা সিঙ্গুলার, যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল বসাতে হবে। Note number 2, best form of verb is always plural. We generally add s or es with the verb to make it singular for using it with a singular subject. তাহলে আমরা আরেকটা তথ্য, এটা খুবই ইজি তথ্য, তারপরেও মাঝে মাঝে এমন সিচুয়েশন তৈরি হয় ছেলেমেয়েরা এটা জানে না, বুঝে না বা কোনো শুনেনি, এই সিচুয়েশন তৈরি হয়েছে আমার জন্য। তাহলে ভার্বের বেস ফর্ম, সর্বদা বেস ফর্ম ভার্বের দুটো রূপ রয়েছে, একটা বেস ফর্ম আর একটা হচ্ছে উইথ এস ও ইএস, ওটাও বেস ফর্ম। তবে বেস ফর্ম দুটো রূপ আছে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। প্লুরাল কোনটা, ভার্বের একদম বেস ফর্ম উইদাউট এস ও ইএস, যেটা যেমন ডু, যেমন রাইট, যেমন রিড, এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম, এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। যখন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব আমরা, তখন কি হবে, তখন ভার্বের এস বা ইএস যোগ করে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। কেন ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করি, ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করি কারণ ওই ভার্বটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ব্যবহার করতে চাই। ওকে, তাহলে আমরা আরেকটা নোট দেখে নিই। নোট 3, আই এন্ড ইউ অলওয়েজ টেক প্লুরাল ফর্ম। এই যে সাবজেক্ট সিঙ্গুলার, নোট 1 যে কথাটি বলা হয়েছে যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। এই যে রুলসটা আই আর ইউ, এই রুলসটা ফলো করে না, এই রুলসটা এদের জন্য এরা ভায়োলেট করে। অর্থাৎ আই সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ইউ সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সবসময় এটা প্লুরাল ভার্ব ক্যারি করে। ওকে, এটা অবশ্যই need to know type of thing. ওকে, not 4 কি বলেছে, it is a 100% common rule। যে রুলসটা দেওয়া রয়েছে am I are 2, এটা হচ্ছে 100% কমন রুল। একজন শিক্ষক কখন কোন প্রশ্নকে 100% কমন রুল বলবে, যখন তিনি একাধিক বোর্ডে প্রতিবারই প্রত্যেক প্যাসেজেই যখন যেই রুলসটা বিদ্যমান দেখে তখনই সে সেটা বলে। কাজেই তাহলে আমরা it is a 100% কমন রুল, অবশ্যই তাহলে এই নিয়মটাকে তোমরা গুরুত্ব সহকারে দেখবে, শিখবে এবং অধ্যয়ন করবে। Note 5, verb in past tense doesn't follow the subject of the sentence except was and where। তাহলে দেখো এই যে past tense এর ক্ষেত্রে ভার্ব সাবজেক্টকে ফলো করে না। প্রেজেন্ট ভার্বটা প্রেজেন্ট হলে প্রতিবারই সাবজেক্টকে ফলো করবে, কিন্তু ভার্বটা যদি দেখছি যে এই সেন্টেন্সে পাস্ট ইন্ডিকেটর রয়েছে, তার মানে ভার্বটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স আইডেন্টিফাই করে পাস্ট টেন্স হয়েছে, এখন ওইটা সাবজেক্টকে ফলো করবে কিনা, না, পাস্ট টেন্সের ভার্ব কখনোই সাবজেক্টকে ফলো করে না। পাস্ট টেন্সে শুধুমাত্র ওয়াজ এবং ইউ, পাস্ট টেন্সের বি ভার্ব শুধুমাত্র সাবজেক্টকে ফলো করে। সাবজেক্ট প্লুরাল হলে ওয়্যার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ। Look at the pictures and the sentences. দেখো, first picture, he reads the Holy Quran every day. Second picture, they attend the multimedia class regularly. দুইটাই সেম সেন্টেন্স। এখন এটা কোন টেন্স আমাদের জানতে হবে, এটা কোন টেন্স। তাহলে কোন টেন্স কিভাবে জানবো আমরা, which tense is expressed by the sentences। তাহলে এই সেন্টেন্সটি, এই সেন্টেন্সগুলো কোন টেন্স প্রকাশ করে। ওকে, প্রেজেন্ট সিম্পল টেন্স। কেন প্রেজেন্ট সিম্পল টেন্স? Can you tell why the sentences are present tense, present simple? তোমরা যদি অনুমান করতে পারো, ভেরি গুড, তোমরা অনুমান করো, দেখো আমার সঙ্গে কত মিলে যায় কিনা। If in the sentences there is every day, always, regularly, occasionally, usually, often, sometimes, generally, the sentence will be present simple tense। তাহলে সেন্টেন্সের মধ্যে এই ইন্ডিকেটর গুলো, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্ডিকেটর গুলো এক কথায় দুইটা জিনিস। একটা হচ্ছে যদি পাস্ট ইন্ডিকেটর না থাকে তাহলে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট টেন্স, এবং ওখানে যদি এই শব্দগুলো দেওয়া থাকে, এই ইন্ডিকেটরগুলো দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সের ভাবটা হবে প্রেজেন্ট টেন্স। তাহলে দেখো এভরিডে, দেখো এভরিডে রয়েছে, এভরিডে প্রেজেন্ট টেন্স, তাহলে ভাবটা হবে প্রেজেন্ট টেন্স হয়েছে, উইকস। এখানে একটা প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটর রয়েছে, ভাবটা হলো প্রেজেন্ট টেন্স হয়েছে। এখন দেখো এখানে এস যুক্ত হয়েছে, এখানে এস যুক্ত হয়নি, কারণ কি, সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হলেই ভাবটা প্রতিবার কাকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভাবটা হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। তোমরা ইতিমধ্যে তোমরা টেন্স আইডেন্টিফাই করে দেখেছো যে এটা প্রেজেন্ট টেন্স। এখন ভাবটা লিখবে তোমরা, তাহলে কি করবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয়, সিঙ্গুলার হয়, তাহলে ভাবটাও সিঙ্গুলার হবে।
সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। তাহলে খুবই সহজ একটা, এই ইন্ডিকেটর অবশ্যই মনে রাখবে তোমরা। ওকে, দেখো প্রথম দুই সেন্টেন্স দেখো, I go to Dhaka tomorrow. I be a doctor in future. Like tomorrow, future. When the sentence contains future indicator, like tomorrow, the day before tomorrow, in future, next, then the verb of this sentence will be future indefinite. তাহলে যখন দেখবে কোন সেন্টেন্স, আমি কি আবার বলি, আবার রিপিট করছি, তাহলে কোন সেন্টেন্স যদি কোন ইন্ডিকেটর কেই না করে তবে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যদি ফিউচার হতে হয় অবশ্যই সেন্টেন্সের মধ্যে একটা ফিউচার ইন্ডিকেটর থাকতে হবে, না হলে সবাই মনে করবে ওটা প্রেজেন্ট টেন্স, বর্তমানে কোনো কথা। তাহলে আমরা কখন বুঝবো সেন্টেন্সটা ফিউচার? যখন দেখবো কোন সেন্টেন্স যদি টুমরো, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, টুমরো, ইন ফিউচার, নেক্সট, তাহলে ওই সেন্টেন্সে ভাবতে হবে ফিউচার ইনডিফিনিট। ওকে, একটা নোট রয়েছে তোমাদের জন্য, নোটটা কি? We should remember that be verb, have verb, do verb can be a main verb. তাহলে be verb means a was were, have verb have is had, and do verb do does did, এগুলো বাক্যের মেইন ভার্ব হতে পারে। কিন্তু মডেল ভার্ব কখনোই বাক্যের মেইন ভার্ব হবে না, সেটা অন্য কোন ফিনিট ভার্বের সামনে বসবে। তাহলে বাট মডেল ভার্ব অলওয়েজ নিড আ ফিনিট ভার্ব, সে একাই ক্যান দিয়ে কখনো একটা সেন্টেন্স হয় না। I can, অনেকেই বলে I can বলে থেমে যায়, I can do, I can write, I can go, এগুলো সাইলেন্ট থাকে প্রেক্ষাপট অনুসারে। তাহলে শুধুমাত্র মডেল ভার্ব দিয়ে যেমন, আর মডেল ভার্বের বাক্যের অর্থ কোনো সম্পূর্ণ হয় না। আমি যদি বলি I can do, আমি করতে পারি কিন্তু করি নাই বা করব না, এই জন্য বলেছি আমার এবিলিটি প্রকাশ করছি যে I can do। যেমন we will go, আমরা যাব, আমি এখনো যাইনি, তার মানে মডেল ভার্ব যুক্ত কোনো বাক্যর কাজ কোনো সম্পূর্ণ হয় না, সম্ভাবনা, এবিলিটি বা সক্ষমতা প্রকাশ করে। ওকে, এবার আমরা এসেছি MIR 3 তে এসেছি। তাহলে আমরা MIR 1 এ শিখেছি কেমন করে টেন্স আইডেন্টিফাই করতে হয়। তারপরে আমরা MIR 2 তে শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়। এবার MIR 3। ওকে, দেখো ইংলিশ, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস, খুব ভাইটাল একটা রুলস। রাইট ফর্ম ভার্বস এর প্যাসেজ যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে একটা সেন্টেন্স কিন্তু খুব পাওয়াই যায় এই রুলসটার উপরে। আমরা সেন্টেন্স আমরা দেখতে পাবো যে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওয়াটার পলিউট ইন মেনি ওয়েজ, দ্য ওয়ার্ল্ড ক্যান ডু ইমিডিয়েটলি। সেন্টেন্সগুলোর মধ্যে একটা মিল রয়েছে। কি মিল রয়েছে? আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে সেন্টেন্সগুলো যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের যে ভার্বটা বিদ্যমান রয়েছে সেই ভার্বের কাজটা সে সম্পন্ন করতে পারছে না। যেমন আমরা ইংলিশ স্পিক, ইংলিশ একটা ভাষা, সে কেমন করে স্পিক করবে। দ্বিতীয় বাক্যে ওয়াটার পলিউট, ওয়াটার তো পানি, সে কেমন করে নিজেকে পলিউট করবে। তিন নম্বর দেখি দ্য ওয়ার্ল্ড ক্যান, দ্য ওয়ার্ল্ড সে কি করতে পারে ইমিডিয়েটলি। তাহলে আমরা কি বুঝবো? তাহলে এটা যে বিদ্যমান সাবজেক্টটি কাজ করতে ব্যর্থ হচ্ছে। তাহলে প্যাসেজে একটা লাইন পাওয়া যায়, এটা হচ্ছে 90% কমন একটা সম্ভাবনা থাকে এই রুলসটার। তাহলে কি করব? যখন দেখবো যে কোনো বাক্যের বিদ্যমান সাবজেক্টটি প্রদত্ত ভাবের কাজটা নিজে সম্পন্ন করতে পারছে না, কাজটাই তারপর আসে বর্ত আছে, তাহলে ওই বাক্যের ভাবটা হবে প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্ব মানে কি? বি ভার্ব প্লাস ভার্ব 3, এটা হচ্ছে ভার্বের প্যাসিভের স্ট্রাকচার। ওটা আমরা দেখে নেই। MIR 3, এটা খুব ইম্পর্টেন্ট রুলস, মোস্ট ইম্পর্টেন্ট রুলস 3। When the subject of the sentence is acted on by the verb and received the action of the verb, then the verb will be called passive verb. Passive verb গঠনটা তোমাদেরকে বললাম। ওকে, এটা নোট হয়েছে। When a sentence carries a passive verb, must have a subject like things or thing. তাহলে আরেকটা বিষয় রয়েছে, passive verb কখন বুঝবো? যখন দেখবা সাবজেক্ট হিসেবে কোনো things বা থিমের নাম দেওয়া থাকবে, কোনো ব্যক্তি যেটা কাজ সম্পূর্ণ করতে পারে সেটার নাম দেওয়া থাকবে না। আরেকটা নোট রয়েছে, if the verb is passive and there is a modal verb, then we have to add be after modal verb. তাহলে আমরা জানি যে মডেল ভার্ব shall, will, should, would, can, could, may, might এদের পরে সবসময় ভার্ব অন হয়, কিন্তু প্যাসিভ ভার্বের ক্ষেত্রে মডেল ভার্বের পরে সবসময় ভার্ব অন, কিন্তু প্যাসিভ ভার্বের ক্ষেত্রে মডেল ভার্ব পরে একটা বি, তারপরে ভার্ব 3, এটা হচ্ছে প্যাসিভের মডেল ভার্ব যুক্ত বাক্যে প্যাসিভ ভার্বের গঠন। তাহলে আমরা কি করতে পারি? ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ। তাহলে এই বাক্যে কোনো টেন্স ইন্ডিকেটর নাই, যেহেতু টেন্স ইন্ডিকেটর নাই তাহলে ওই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটার সিম্পল টেন্স রয়েছে। তাহলে ইংলিশ
আমি আরেকটা বিষয় বলে নেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্ডিকেটর দেওয়া থাকতে হবে। যদি পারফেক্ট হয় অবশ্যই পারফেক্টে ইন্ডিকেটর থাকতে হবে। তাহলে প্রত্যেকটা টেন্স ভার্বটা যদি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই ইন্ডিকেটর লাগে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো ইন্ডিকেটর থাকে না। তার মানে কোনো টেন্সে ইন্ডিকেটর না থাকলে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে ইংলিশ তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? তাহলে বিভাব প্লাস ভাব 3। প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে বিভাব প্লাস ভাব 3, পাস্ট ইনডিফিনিট হচ্ছে বিভাব প্লাস ভাব 3, আর ফিউচার ইনডিফিনিট হচ্ছে শ্যাল বি উইল বি ভাব 3। তাহলে আমরা দেখি ইংলিশ এটা সিঙ্গুলার, তাহলে আমরা কি নিব? সিঙ্গুলার বিভাব নিব এম ইজ স্যার। তাহলে আমরা কি নিব? যে সিঙ্গুলার তাহলে ইংলিশ ইজ নিব আমরা। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে সারা বিশ্বের মানুষ ইংরেজিতে কথা বলে। ইংলিশ সারা বিশ্বে কথা বলে না, সারা বিশ্বের মানুষ ইংরেজিতে কথা বলে। সব সময় যে প্যাসিভ হলে বাই হবে এমন নয়, অনেক সময় বাইটা সাইলেন্ট থাকে। ওকে, ওয়াটার পলিউট ইন মেনি ওয়েজ। তাহলে ওয়াটার এটা হবে ওয়াটার এটা প্রেজেন্ট টেন্স। তাহলে ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, কারণ সাবজেক্ট ওয়াটার নিজেই কখনো পানিকে পলিউট করতে পারে না, সামওয়ান আসে তাকে পলিউট করে। দুই নম্বর সেন্টেন্সে রয়েছে দ্য ওয়ার্ক ক্যান ডু, এটা মডাল ভার্ব যুক্ত বাক্য প্যাসিভ হবে। তাহলে আমরা কি করতে পারি? দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি। দ্য ওয়ার্কটা খুব ইমিডিয়েটলি করা যেতে পারে। ওকে, তাহলে আমরা একটা রুলস শিখলাম। Look at the pictures and the sentences. Okay, I have recently visited Cox's Bazar. The train has just reached the station. দুটো সেন্টেন্সের মধ্যে একটা মিল রয়েছে। কি মিল রয়েছে আমরা একটু দেখিনি। Which tense is expressed by the sentence? তোমরা অলরেডি জানো, যারা টেন্স মোটামুটি শিখেছো, টেন্সের গঠন সম্বন্ধে ইতিমধ্যে এক্সপেরিয়েন্স রয়েছে, তোমরা এই সেন্টেন্সটা পড়েই বুঝতে পারবে যে এটা কোন টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কেউ বলতে পারবে কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এটা আমরা কেমন করে একটা সেন্টেন্সকে বুঝতে পারবো? যেমন রাইট ফ্রম ভার্বসে শুধুমাত্র ভার্ব দেয়া থাকে, তাহলে আমরা কখন বুঝতে পারবো ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? শুধুমাত্র ভার্ব দেখে কেমন করে বোঝা যাবে যে এটা হ্যাভ হ্যাজ ভার্ব 3 হয়? হ্যাভ হ্যাজ হ্যাভ ভার্ব 3 হয়, কেমন করে বোঝা যাবে? এটাই হচ্ছে সেটার বিষয়। আমাদের আমরা যখন ছেলেমেয়েদের রাইট ফ্রম ভার্বসের অ্যানসার দেখি, তখন যদি ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সাধারণত ছেলেমেয়েরা প্রেজেন্ট পারফেক্ট ভার্ব 3 ভার্বটা শুধু পাস্ট ইনডিফিনিট করে রাখে দেয়, ভার্ব 3 করে রাখে, কিন্তু তার সামনে হ্যাভ হ্যাজ বা হ্যাড যুক্ত করে না, কারণ সে বুঝতেই পারেনি যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন করে বুঝবো? ওকে, হ্যাজ রিচড, হ্যাভ ভিজিটেড। তো এটা আমরা জানি রাইট ফ্রম ভার্বসে যদি এই প্রশ্ন রাইট ফ্রম দেওয়া থাকে, শুধুমাত্র হ্যাভটা দেওয়া থাকবে না, শুধু ভিজিটে ব্র্যাকেট দেওয়া থাকবে। The train has to দেওয়া থাকবে না, শুধু রিচে ব্র্যাকেট দেওয়া থাকবে। তাহলে কেমন করে বুঝবো আমরা সেটাই আমরা শিখব। Can you tell why the sentences are present perfect tense? ওকে, দেখি তোমাদের সঙ্গে মিলে কিনা। তাহলে if in the sentence there is recently, already, just now, lately, আমি আবারো রিপিট করি, তাহলে কোন ভার্ব যে ইনডিফিনিট ছাড়া অন্য কোন টেন্স হতে গেলে অবশ্যই তার মধ্যে একটা ইন্ডিকেটর থাকতে হবে। ইন্ডিকেটর ছাড়া সব সেন্টেন্সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট, কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট এর ইন্ডিকেটর রয়েছে রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, লেটলি, এই মাত্র শেষ হয়েছে, অর্থ প্রকাশে এগুলো ব্যবহৃত হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেম, এই মাত্র শেষ হয়েছে অর্থই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা করি। তাহলে রিসেন্টলি বাক্য রিসেন্টলি ক্যারি করেছে, যার জন্য ভার্বটা আমরা ভার্ব 3 করেছি, প্রেজেন্ট পারফেক্ট করেছি। এখানেও জাস্ট ক্যারি করেছে, যার জন্য আমরা এটাও প্রেজেন্ট পারফেক্ট করেছি। তোমরা আমাদের যদি এম আই আর 1 আর 2 যদি ভালো বুঝতে পারবে, হ্যাভ ভার্বের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্বের ক্ষেত্রে কখন হ্যাভ কখন হ্যাজ হয়। হ্যাভ বি ভার্বের ক্ষেত্রে যেমন এম ইজ আর ওয়াজ ওয়্যার, যেমন এম সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, সেগুলো সিঙ্গুলার ভার্বের সাথে সাবজেক্টের সঙ্গে বসে। হ্যাভ এর ক্ষেত্রে সেম, হ্যাভ হচ্ছে প্লুরাল, সবসময় প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে বসে, এক্সেপশন শুধু আই, আর হ্যাজ সবসময় সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসে। MIR4 এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা রুলস। এটা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, এবং কমপ্লিট সেন্টেন্সে অন্যতম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকেই, এটা 100% কমন কমপ্লিট সেন্টেন্সে। তোমাদের 10টা কমপ্লিট সেন্টেন্সের মধ্যে একটা বা দুইটা ওই ইফ যুক্ত বাক্য মানে কন্ডিশন থাকবেই অবশ্যই। এটা মনে রাখার খুব সহজ একটা বিষয়।
ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ যখন দেখবা কোনো বাক্য ইফ দিয়ে শুরু হয়েছে, তাহলে ইফ যুক্ত অংশটা ভার্ব দেখে বুঝতে হবে যে পরের বাক্যে কি হবে। অথবা ইফ যুক্ত বাক্যে গ্যাপ রয়েছে, তাহলে পরের বাক্যের অংশটা দেখে বুঝতে পারবে যে ইফ যুক্ত অংশে কোন টেন্স হবে। তাহলে ইফ যুক্ত অংশটা নরমালি যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এই ফিউচার ইনডিফিনিট মানে যে শুধু শ্যাল আর উইল নয়, এই ফিউচার ইনডিফিনিট বলতে ক্যান বসতে পারে, মেও বসতে পারে, মাস্টও বসতে পারে, হ্যাভ টুও বসতে পারে। তাহলে আমরা জানি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ প্রসপার ইন লাইফ। আমরা দেখতে পারলাম যে এখানে দেখছি যে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স রয়েছে। তাহলে ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের অংশটা অবশ্যই কি হবে? ফিউচার ইনডিফিনিট। আমি আবার বলি ফিউচার ইনডিফিনিট বলতে শুধুমাত্র শ্যাল আর উইল নয়, এখানে ক্যান বসতে পারে, মেও বসতে পারে, হ্যাভ টু বসতে পারবে। হ্যাঁ, যদি এগুলো যদি না হয়, অবশ্যই কোনো সেন্টেন্সে দেখা যায় বোর্ড কোশ্চেন এসেছে যে অর্থটা আসে না। তাহলে এটা কি হবে? এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে ভার্ব 1 রয়েছে প্রেজেন্ট টেন্স, এটা তাহলে এটা হবে ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে শ্যাল উইল ভার্ব 1। আর আমি বলেছি শ্যাল উইল শুধু নয়, ক্যান মে হ্যাভ টু মাস্টও বসতে পারে, মাস্ট প্লাস ভার্ব 1ও বসতে পারে। তাহলে কি হবে? ইউ উইল প্রসপার ইন লাইফ। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। দ্বিতীয় বি অংশ যায় ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরেরটা হচ্ছে ফিউচার ইন পাস্ট, মানে ফিউচারের পাস্ট। সেটা নরমালি ফিউচার ইন পাস্টটা কি? যেমন শুড, উড, কুড, মাইট, এর পরে ভার্ব 1। তাহলে শুড, উড, কুড, মাইট এর পরে ভার্ব 1, সেটা হচ্ছে ফিউচার ইন পাস্ট। তাহলে আমরা দেখি ইফ হি অ্যাগ্রি, ইফ হি অ্যাগ্রি, সে যদি পাস্টের ফিউচার, দেখো সে যদি রাজি থাকতো, আই উড গিভ দ্য মানি, আই উড গিভ দ্য মানি। তাহলে আমরা জানি কি মডেল ভার্ব প্রেজেন্ট হোক আর পাস্ট হোক, ওর পর সবসময় ভার্ব 1 বসে। কেন পর ভার্ব 1, কুড এর পর ভার্ব 1, এটা আমরা জানি। তাহলে এটা তাহলে কি বুঝলাম আমরা? ইফ যুক্ত অংশ যদি ভার্ব 2 হয়, তাহলে নরমালি এটা হয় পাস্ট ইন ফিউচার। তাহলে পাস্টে ফিউচারে, পাস্টে ফিউচার গঠন কি? উড, শুড, কুড, মাইট, ভার্ব 1। ওকে, ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে ইফ যখন দেখবে প্যাসেজের একটা সেন্টেন্স রয়েছে ইফ এবং প্রথম অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে পরের অংশটা কি? তাহলে এটা হচ্ছে পাস্ট ইন ফিউচার পারফেক্ট, তার মানে পাস্টে ফিউচার পারফেক্ট বলছে। এটা প্রথমটা দ্বিতীয়টার মতোই, শুধু উড, কুড, মাইট এর পরে হ্যাভ ভার্ব 3 বসে। ওকে, তাহলে কি রয়েছে? ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট ইন ফিউচার। তাহলে ইউ উড হ্যাভ গেট you would have gotten a profit, got a profit, you would have got a profit। তাহলে তুমি লাভ করতে পারতে, এটা হচ্ছে ফিউচারে পাস্টে ফিউচার। তাহলে শর্টকাটে প্রিভিশন দিয়ে নেই। তাহলে ইফ যুক্ত অংশ যদি ভার্ব 1 হয়, তাহলে পরের অংশটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। দুইটা অংশই মনে রাখতে হবে। অনেক সময় ইফ যুক্ত অংশটাই গ্যাপ থাকে, পরের অংশটা দেয়া থাকে। তাহলে পরের অংশটা যদি ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স। আবার 2 নাম্বার দিস সাইন কন্ডিশনাল রয়েছে। সেম কোশ্চেনটা কি? ইফ যুক্ত অংশটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরের অংশটা হবে পাস্ট ইন ফিউচার, মানে উড, কুড, মাইট, ভার্ব 1। আবার যদি প্রথমটা যে গ্যাপ থাকে আর দ্বিতীয় অংশে যদি দ্বিতীয় ক্লোজে যদি উড, কুড, মাইট, হ্যাভ থাকে, উড, কুড, মাইট প্লাস ভার্ব 1 থাকে, তাহলে দ্বিতীয় অংশটা প্রথম অংশে আমরা কি করব? ভার্ব 2 করব আমরা। সি নাম্বার থার্ড ক্লোজে যেটা রয়েছে, থার্ড কন্ডিশন রয়েছে, তাই ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, দ্বিতীয়টা হবে ফিউচার পারফেক্ট ইন পাস্ট। এটা আমরা গঠনটা শিখে রাখবো। আর আমি যেগুলো বললাম এগুলো অবশ্যই যদি বুঝতে অসুবিধা হয় বারবার রিপিট করে দেখবে, শুনবে। ওকে, MIR 5 অন্যতম ইম্পর্টেন্ট একটা রুলস। সাধারণ রুলস এটা, যেমন প্রিপোজিশনের পরে যদি ভার্বের অবস্থা হয়, সেটা সবসময় আইন যুক্ত ভার্ব হয়, টু ছাড়া। তাহলে প্রিপোজিশন পরে ভার্বের অবস্থা মানেই হচ্ছে ভার্বটার সাথে আইএনজি, টু ব্যতীত। কারণ টু ইনফিনিটিভ, উদ্দেশ্য বাক্যে উদ্দেশ্য প্রকাশে আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করি ইনফিনিটিভ আকারে, সেজন্য টু এর পরে ভার্ব 1 হয়। বাকি সব টেন্সের ক্ষেত্রে, বাকি সব ভার্বের ক্ষেত্রে, প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশনের পরে ভার্বের অবস্থা হলে অবশ্যই সেটার সঙ্গে আইএনজি যুক্ত হবে। হি ইজ নাও এনগেজড ইন রিড, তাহলে ইন রয়েছে, হি ইজ নাও এনগেজড ইন রিড। তাহলে এখানে দুটো ক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে ভার্বের সাথে আইএনজি হবে। কেমন করে? যেমন দেখা যাচ্ছে রিড একটা ভার্ব এবং ইজ একটা ভার্ব। আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে একটা ক্লোজে একটাই সাবজেক্ট থাকে এবং একটাই ভার্ব থাকে। যে দুটো ভার্ব থাকে, দ্বিতীয় ভার্ব সবসময় নন ফিল হয়। তাহলে সেই ক্ষেত্রে বুঝবো যে রিডটা আইএনজি যুক্ত হবে। আমার আরেকটা দিক বুঝতে পারবো যে এখানে প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে যদি ভার্বের অবস্থা হয় টু ছাড়া, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়।
ওকে, এবার আমরা যাব নোট দেখে একটা cannot help, could not help, look forwarded to, with a view to, get used to, mind. তাহলে টু এর পরেও যেন I want to buy, I want to, টু এর পরে যদি ভাব থাকে সেটা হবে buy এ হবে, to buy a shirt। আবার দেখো কিন্তু এখানে টু এর পরেও কিন্তু ভাবের সাথে ing হয়। যদি টু এর সাথে এই যেগুলো cannot help to, could not help to, look forwarded to, with a view to, get used to, mind to, তাহলে এই যে would you mind to, তাহলে এই যে এগুলো এই যে টু এর পরেও ভার্বের সাথে ing হয় যদি টু এর সাথে এই ফ্রেজগুলো যুক্ত থাকে। এটা ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, চাকরি পরীক্ষায় এই নিয়মটা খুবই দেখা যায়। ওকে, একটা উদাহরণ নেই, he came to Dhaka with a view to find a job। তো টু এর পরে শুধু জানি টু এর পরে ভার্ব ওয়ান বসে, এটা জানলেই হবে না, টু এর পরে ভার্বের সাথে ing বসে। যখন কি করব, কখন যখন সেটা উদ্দেশ্য না বুঝে সাধারণ ক্ষেত্রে বসায়, এবং কি টু এর সঙ্গে যদি ফ্রেশ আকারে এই যে শব্দগুলো রয়েছে এই শব্দ দেওয়া থাকে। দেখো টু এর সঙ্গে কি আছে with a view to, তাহলে কি with a view to, তাহলে cannot help, could not help, look forwarded, with a view, get used, mind, এদের পরে টু থাকে তাহলে ভার্বটার সাথে ing যুক্ত হবে। তাহলে উত্তরটা হবে he came to Dhaka with a view to finding a job। ওকে, am I or speaks, ভার্ব টু বি বিহীন সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এটা ছেলেমেয়েরা একবারই তোমাদের অবস্থা একবারই খুবই খারাপ অবস্থা রয়েছে, কারণ তোমরা বাক্যটা অনেক সময় প্যাসেজের বাক্যটা নেগেটিভ হয়, যদি অ্যাফার্মেটিভ ভার্ব দেই তাহলে বাক্যের অর্থটা মিস হয়ে যায়, বাক্যের অর্থটা ভুল হয়ে যায়। তাহলে কি করতে হয়, প্যাসেজের অর্থ অনুসারে বাক্যটাকে নেগেটিভ করার প্রয়োজন পড়ে। এই প্যাসেজে শুধুমাত্র ভার্বটা দেওয়া থাকে, কিন্তু প্যাসেজটা যদি ভালো করে পড়ি আমরা বুঝতে পারবো যে ভার্বটা হচ্ছে নেগেটিভ। তাহলে কি করব, বাক্যে কোনো বিভাব নাই, তাহলে বিভাববিহীন বাক্যকে যদি নেগেটিভ করতে হয় অবশ্যই ডু নট, ডিড নট, ডাজ নট নিতে হয় টেন্স অনুসারে। ওকে, উই নট প্লে হাউ ডু, প্যাসেজ অনুসারে প্যাসেজে এই নটটাও দেয়া থাকবে না, দেয়া থাকবে উই প্লে হাউ ডু। প্যাসেজ অনুসারে আমরা হাউ ডু খেলিনি, প্যাসেজ অনুসারে আমরা হাউ ডু খেলিনি, তাহলে আমরা কি উই নট প্লে হাউ ডু লিখতে পারবো না, আমাদের কি করতে হবে, উই নট প্লে হাউ ডু কোনো হয় না। নরমালি বিভাববিহীন বাক্যকে নেগেটিভ করতে হলে ডু নট, ডিড নট, ডাজ নট লিখতে হয়। তাহলে এটা হবে উই ডু নট প্লে হাউ ডু, উই প্লুরাল ডু নট প্লে হাউ ডু। শি নট প্লে ফুটবল, প্যাসেজে বলে দিই এই নটটাও দেয়া থাকবে না, শুধু থাকবে শি প্লে ফুটবল, প্যাসেজ অনুসারে সে ফুটবল খেলে না। তাহলে খেলে না আমরা বুঝতে পারছি, বা তোমরা যদি রিডিং পড়ে বুঝতে পারো তাহলে বুঝতে পারবে যে এটা নেগেটিভ হবে, যদি অ্যাফার্মেটিভ করি তাহলে উত্তরটা ভুল হবে। তাহলে নেগেটিভ ভার্বটা কি, নেগেটিভ ভার্ব মানে বিভাববিহীন নেগেটিভ ভার্ব মানে ডু নট, ডিড নট, ডাজ নট প্লাস ভার্ব ওয়ান। আর করে নেই ডু নট, ডু, ডিড, ডাজ এর পরে সবসময় ভার্ব ওয়ান হয়। তাহলে শি ডাজ নট প্লে ফুটবল। এম আই এর 7 মোস্ট ইম্পর্টেন্ট রুল 7 সিম্পল সেন্টেন্স, এটা অন্যতম একটা 100% কমন রুলস। এটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দুটো ভার্বের সাথে আইন যুক্ত হবে অথবা টু প্লাস ভার্ব ওয়ান করতে হবে। তাহলে আবার বলে নেই আমাদের ম্যাক্সিমাম সেন্টেন্সই থাকে সিম্পল সেন্টেন্স। যখন দেখবেন যে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব রয়েছে, নরমালি দ্বিতীয় ভার্বটা হয় নন ফিল ভার্ব। নন ফিল ভার্ব তোমরা জানো, তোমরা শিখেছো নন ফিল ভার্ব তিন প্রকার, জারান্ড, ইনফিনিটিভ আর হচ্ছে পার্টিসিপল। জারান্ডটা কি, যখন আমরা ভার্বকে নাউনের মতো ব্যবহার করতে চাই তখন সেটা হচ্ছে জারান্ড। যখন আমরা ভার্বকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে চাই উদ্দেশ্য প্রকাশে তখন এটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান। আবার যখন ভার্বকে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে চাই সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল ভার্ব তিন প্রকার, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, আর পারফেক্ট পার্টিসিপল সেটাও অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। নন ফিল ভার্বটা কি, নন ফিল ভার্বটা হচ্ছে যেমন হচ্ছে জারান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি লাগানো থাকবে কিন্তু সামনে এমএস আর ওয়াজ থাকবে না, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স নয়। আবার প্রেজেন্ট পার্টিসিপলটা কি, প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপলটা কি, পাস্ট পার্টিসিপল ফর্ম সামনে হ্যাভ এস থাকবে না, সেটা নন ফিল ভার্ব। তাহলে ফিল ভার্ব নন ফিল ভার্ব চেনার আরেকটা উপায় আমি বলে দিই ঝট করে, সেটা হচ্ছে ফিল ভার্ব কোনটা। ফিল ভার্ব হচ্ছে যখন আমরা বাক্যের টেন্সটা চেঞ্জ করে দিব অথবা বাক্যের সাবজেক্টটা চেঞ্জ করে দিব, ওই বাক্যের টেন্স ও সাবজেক্ট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ভার্বটা পরিবর্তিত হয়ে যাবে। আর নন ফিল ভার্ব কি, নন ফিল ভার্ব হচ্ছে বাক্যের টেন্স সাবজেক্ট চেঞ্জ করলো নন ফিল ভার্ব কোনো পরিবর্তন হয় না। আমরা উদাহরণ দেই, হি সো দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ একটা ক্লোজ রয়েছে, একটা ক্লোজ রয়েছে,
কেন একটা ক্লোজ রয়েছে, কেমন করে বুঝবো যে এটা একটাই ক্লোজ, দুটো ক্লোজ নাই? কারণ এখানে একটা সাবজেক্ট রয়েছে হি, একটা ক্লোজ সো, এবং কোনো দুইটা ক্লোজ তখনই থাকবে যখন তার মাঝে একটা কনজাংশন থাকবে। তাহলে আমরা কি করব? হি সো দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, দ্বিতীয় ভাবটা হবে নন ফিল্ড ভার্ব, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স না, কম্পাউন্ড নয়। কমপ্লেক্স কম্পাউন্ডে দুটো ক্লোজ থাকে, এখানে একটাই ক্লোজ রয়েছে। তাহলে দ্বিতীয় ভাবটা কি হবে? টু হবে না আইএনজি হবে? যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে আইএনজি, যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু। তাহলে হি সো দ্য বয় এখানে হবে টু প্লে ইন দ্য ফিল্ড, না প্লেইং ইন দ্য ফিল্ড, কারণ হি সো দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, সে বাচ্চাটাকে খেলতে যায়নি, খেলতে দেখতে যায়নি, তার চোখে পড়ে গেছে, পড়ে গিয়েছিল। তাহলে কি হবে? হি সো দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। আরেকটু মনে বলে দেই, নন ফিল্ড ভার্ব সিম্পল সেন্সে নন ফিল্ড ভার্ব সাধারণত দ্বিতীয় ভাবটাই হয়। যদি প্রথম ভাবটা নন ফিল্ড ভার্ব হয় তাহলে দ্বিতীয় ভাবটা দেয়া থাকবে, আর প্রথম ভাবটার জায়গায় গ্যাপ থাকবে। তাহলে আই হার্ড হিম স্পিক, এখানেও একটা সিম্পল সেন্টেন্স, দুটো ভাব রয়েছে। তা আমরা জানি নিয়ম অনুসারে যে সিম্পল সেন্সের দুটো ভাব থাকলে সিম্পল সেন্সে একটা সাবজেক্টের ভাব থাকে, দ্বিতীয় ভাব নন ফিল্ড ভাব, তাহলে এখানে নন ফিল্ড ভাব হবে। তাহলে আই হার্ড হিম স্পিকিং, he helps me make the house, তাহলে he helps me making the house। তাহলে এইভাবে আমরা এই আইন যুক্ত, তাহলে উদ্দেশ্য না বোঝালে দ্বিতীয় ভাবটা আইনজি হয়, আর যদি উদ্দেশ্য বোঝায় তাহলে এটা ইনফিনিট বসে। দ্বিতীয় ভাবটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তবে দ্বিতীয় ভাবটি আগে কি বসে। যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে গিয়েছি, আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য নিয়ে গিয়েছি, এই জন্য ভাবটা উদ্দেশ্য প্রকাশ করছে। তুমি যদি আমরা যদি লিখি আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি রিডিং নিউজপেপার, হবে না, এটা হবে আই ওয়েন্ট টু লাইব্রেরি টু রিড নিউজপেপার, কারণ সেখানে আমরা উদ্দেশ্য নিয়ে গিয়েছি। কোথাও কোনো উদ্দেশ্য নিয়ে করা যাওয়া সবসময় সেক্ষেত্রে নন ফিল্ড ভার্ব ইনফিনিটিভ বসে, 2 + verb 1। হি রিপেয়ার্ড দ্য বোট, উদ্দেশ্য কি? টু সেল ইট, বিক্রি করার জন্য। am I or ain't, মডারেট অবজেক্টিভ ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, should, would, ought to, used to, must, ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে যদি মডেল ভার্ব বাক্যের মাঝে যদি মডেল ভার্ব থাকে, যদি মডেল ভার্ব দেয়া থাকে, অনেক সময় মডেল ভার্ব দেয়া থাকে না কিন্তু মডেল ভার্ব যুক্ত করতে হয়, এটা আমাদের এটা মিস হয়, এটা ছেলেমেয়েদের হয়ই না, খুব কমই দেখা যায় যে রাইট করেছে, দেখা যাচ্ছে উচিত অর্থে প্রকাশ করছে, সেখানে একটা শুড বসার দরকার ছিল, সেখানে শুড না বসায় শুধুমাত্র ভার্বটা রেখে দিয়েছে, ভার্বটা অন্য টেস্ট করে দিয়েছে। অবশ্যই আমাদের অনেক সময় ভার্বটাই অ্যাবিলিটি প্রকাশ করতে চায়, তখন ক্যান, সম্ভাবনা প্রকাশ করতে চায় তখন মাইট প্লাস ভার্ব বসাইতে হয়, এটা মিস হয়। তোমরা অবশ্যই সেন্টেন্সটা ভালোভাবে পড়বে, অনুধাবন করবে, দেখবে সেটা অ্যাবিলিটি প্রকাশ পাচ্ছে কিনা, সম্ভাবনা প্রকাশ পাচ্ছে কিনা, বা উচিত অর্থ প্রকাশ করছে কিনা। যদি অ্যাবিলিটি প্রকাশ পায় তাহলে ক্যান ভার্ব 1, পাস্ট টেন্স হলে কুড ভার্ব 1। যদি সম্ভাবনা প্রকাশ পায় মে ভার্ব 1, পাস্ট টেন্স হলে মাইট ভার্ব 1। আর যদি উচিত অর্থ প্রকাশ পায় তাহলে ভার্বটার আগে শুড প্লাস ভার্ব 1। উদাহরণ নেই, হি ক্যান ডু ইট ইজিলি, হি ক্যান ডু ইট ইজিলি। তাহলে দেখো হি ক্যান, ক্যানের পরে ক্যান রয়েছে, তাহলে এখানে প্যাসেজে কিন্তু ক্যানটা দেয়া থাকে না নরমালি, তাহলে কি থাকবে? হি ডু ইজিলি, হি ডু ইট ইজিলি। আসলে সে কাজটা করে নাই, সে কাজটা করেনি, সে করতে পারে, কাজটা করেনি, প্যাসেজ অনুসারে বুঝতে পারছে কাজটা করেনি, সে কাজটা করার এবিলিটি রাখে। তাহলে এখানে যদি হি ডাজ ইট ইজিলি দিলে হবে না, সেখানে আমাদের কি করতে হবে? ক্যানটা যুক্ত করতে হবে। আমি আবারও বলে নেই যে অনেক সময় প্যাসেজ অনুসারে দেখা গেছে তার এবিলিটি কাজটা সম্পূর্ণ হয়নি, তার এবিলিটি প্রকাশ পাচ্ছে, সাবজেক্টের এবিলিটি প্রকাশ পাচ্ছে, সে সাবজেক্ট কাজটা সম্পূর্ণ করেনি, সেক্ষেত্রে আমাদের এবিলিটি প্রকাশে যে ক্যান আর কুড এটা যোগ করতে হয়। তাহলে কি হবে? তাহলে উত্তর হবে হি ক্যান ডু ইট ইজিলি। আবার দ্বিতীয় বাক্যে এভরিবডি রেসপেক্ট হিজ প্যারেন্টস, এখানেও শুডটা দেয়া থাকবে না, এটা দেয়া রয়েছে, এটা ইরেজ করতে হবে আমাকে, শুড দেয়া থাকবে না, দেয়া থাকবে এভরিবডি রেসপেক্ট হিজ প্যারেন্টস। প্যাসেজ অনুসারে উচিত অর্থ প্রকাশ করছে, সেজন্য এই ভার্বের সঙ্গে আমাদের শুড প্লাস ভার্ব 1 করতে হবে। ওকে, ইট মে রেইন টুডে, ইট মে পরে ভার্ব 1, রেইন টুডে, মে বি হবে না, বি মানে হওয়া, তাহলে ইট মে রেইন টুডে, অ্যানসার ইট মে রেইন টুডে। ওকে, আজ এ পর্যন্তই এম আই আর এই গেল। এম আই আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুলস, এগুলো ভাইটাল রুলস। ম্যাক্সিমাম রুলস গুলো হচ্ছে 100% কমন রুলস। আমি মোট 15টা রুলস দিব ভাবের উপরে। তোমরা অবশ্যই যদি এই 15টা রুলস যদি তোমরা আত্মস্থ করতে পারো, ভালোভাবে অধ্যয়ন করো, মাথায় রাখতে পারো, তাহলে আর যদি তোমার প্যাসেজটা রিডিং করে বুঝতে পারো, ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আর কেউ প্রমাণ করতে পারবে না যে এই 15 রুলসের বাইরে আর কোনো রুলস থাকতে পারে।
বা প্যাসেজে এমন একটা উত্তর এসেছে যেটা এই কাউন্টার রুলসের বাইরে, এটা হওয়ার সম্ভাবনা কম। তাহলে এটা হচ্ছে পার্ট 1 গেল। আমাদের নেক্সট পার্ট 2 আমরা এরপরে আমরা আপলোড করব। তোমরা এগুলো অবশ্যই অধ্যয়ন করবে, মনে রাখবে, আর এই ক্লাসে ভিত্তি করে তোমাদের সামনে পরীক্ষাগুলো হবে। তাহলে তোমরা এটা অবশ্যই অধ্যয়ন করবে। যদি কোনো কমেন্ট থাকে, ফিডব্যাক থাকে, তোমাদের কোনো কনফিউজ থাকো, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমার সাথে যোগাযোগ করবে। অবশ্যই আমি তোমাদেরকে সবসময় সাহায্য করার জন্য রেডি থাকবো।